পৃথিবীর সবচেয়ে বড় সিরিয়াল কিলার হয়তো কখনোই ধরা পড়তো না যদি সে কম্পিউটার চালাতে জানতো। ভাবুন, এমন একজন ব্যক্তি সিরিয়াল কিলিং করছে যে তার শিকারের বন্ধু হিসেবেও পরিচিত, শহরের একজন বিখ্যাত ব্যক্তি এবং অপরস্থ একজন ডাক্তারও। এই চমকপ্রদ গল্পটি ডক্টর হ্যারল্ড শিপম্যানের, যিনি তার ক্লিনিক ব্যবহার করেছিলেন জীবন বাঁচানোর জন্য নয়, বরং জীবন নেওয়ার জন্য। ইংল্যান্ডের হাইড নামের একটি ছোট্ট শহরে, যেখানে মাত্র 30,000 জন মানুষ বাস করত, সেখানে 27 বছর ধরে সবার নাকের নিচে সিরিয়াল কিলিং চালিয়ে যান। তিনি 250 জনেরও বেশি মানুষকে মৃত্যুর ঘুম পাড়িয়েছেন। ডক্টর হ্যারল্ড শিপম্যানের ওপর কারো সন্দেহ হয়নি এবং হয়তো কখনোই হতো না যদি না তিনি একটি ছোট্ট ভুল করতেন। কেন তিনি এতদিন ধরা পড়েননি এবং পুলিশ এমন কি সূত্র পেয়েছিল যা বছরের পর বছর ধরে চলা এই খুনের ঘটনা এক মুহূর্তেই প্রকাশ করে দিল? দর্শক বৃন্দ, ডক্টর হ্যারল্ড শিপম্যান মূলত এমন রোগীদের টার্গেট করতেন যারা একা থাকতেন এবং বেশ বৃদ্ধ ছিলেন, যাদের মৃত্যুতে কারো সন্দেহ হওয়ার কোনো সুযোগ থাকতো না। ডক্টর শিপম্যান সেই রোগীদের পেছনে বেশি সময় কাটাতেন, এমনকি তাদের বাড়িতে গিয়ে তাদের মন হালকা করার জন্য তাদের কথা শুনতেন। তিনি তাদের এ অনুভূতি দিতেন যে যদিও তারা একা, তবু ডক্টর শিপম্যান তাদের প্রতিটি কথা শুনতে প্রস্তুত। এমনকি কিছু রোগী ডক্টর শিপম্যানের প্রতি এতটাই বিশ্বাস করতেন যে তারা তাদের বাড়ির চাবিও তাকে দিয়ে রাখতেন। তার এই আচরণের কারণে তিনি হাইড শহরে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন, কারণ মানুষ মনে করত ডক্টর শিপম্যান শুধু কথার মাধ্যমে বয়স্কদের চিকিৎসা করেন। কিন্তু এই সব কিছুর আড়ালে ডক্টর শিপম্যান আসলে তথ্য বের করে নিতেন যে কে কখন একা থাকে, কার কাছে কত সম্পদ রয়েছে এবং বাড়িতে কে আসে যায়, আত্মীয় স্বজন কোথায় থাকে। এই সব তথ্য জেনে নেওয়ার পর ডক্টর শিপম্যান নিশ্চিত হলে তিনি তার রোগীদের ঔষধের অতিরিক্ত মাত্রা দিয়ে হত্যা করতেন। যেহেতু ওই রোগীরা আগে থেকেই 80 বছরেরও বেশি বয়সী ছিলেন, তাদের মৃত্যুতে কারো সন্দেহ হতো না। বছরের পর বছর এই প্রক্রিয়া চলতে থাকে। ধরা পড়া তো দূরের কথা, ডক্টর শিপম্যানের ওপর কারো বিন্দুমাত্র সন্দেহ হয়নি। কিন্তু সবকিছুই পাল্টে যায় যখন তিনি নিজে একটি ভুল করেন। ডক্টর শিপম্যান তার ক্যারিয়ার শুরু করেছিলেন হাইড থেকে 70 কিলোমিটার দূরে পন্টফ্র্যাক্ট নামের একটি শহরে। সেখানে তিনি একটি হাসপাতালে কাজ করতেন। এরপর 1974 সালে তিনি পন্টফ্র্যাক্ট ছেড়ে ডক্টর শিপম্যান টডমডেন শহরে চলে যান, যেখানে তিনি আব্রাহাম এবং ব্রড মেডিকেল সেন্টারে জেনারেল প্র্যাকটিশনার হিসেবে যোগদান করেন। এখানে কাজ করার সময় তিনি কিছু রোগীকে প্যাথিডিন ঔষধের অতিরিক্ত পরিমাণ প্রেসক্রাইব করতেন। প্যাথিডিন মূলত একটি ব্যথানাশক ঔষধ, তবে এটি অত্যন্ত আসক্তি সৃষ্টিকারী। ডক্টর শিপম্যান নিজেও প্যাথিডিনের নেশায় আসক্ত ছিলেন এবং ইচ্ছাকৃতভাবে তিনি তার রোগীদের এই ঔষধ প্রেসক্রাইব করতেন, যদিও তাদের এর প্রয়োজন ছিল না। এর ফলে রোগীরা এই ঔষধ সেবনের পর ভালো অনুভব করতেন, কিন্তু তারা জানতেন না যে তারা আসলে একটি নেশা জাতীয় ঔষধ গ্রহণ করেছেন। এই কারণেই শিপম্যানের রোগীরা না চাইতেও তার প্রতি আকৃষ্ট হয়ে পড়তেন। ধরা পড়ার পর হাসপাতালের প্রশাসন ডক্টর শিপম্যানকে বরখাস্ত করে এবং বিষয়টি তার লাইসেন্স বাতিল হওয়া পর্যায়ে পৌঁছে যায়। তবে শিপম্যান কোনো মতে তার লাইসেন্স বাতিল হওয়া থেকে রক্ষা পায়। রিহাব সেন্টারে কিছুদিন কাটানোর পর যখন সবাই তাকে ভুলে যায়, তখন 1977 সালে তিনি হাইড শহরে ফিরে আসেন। সেখানে তিনি ডনিব্রক মেডিকেল সেন্টারে জেনারেল প্র্যাকটিশনার হিসেবে যোগদান দেন। 1980 সালে তিনি জিপি জেনারেল প্র্যাকটিশনার হিসেবে তার প্র্যাকটিস চালিয়ে যান। এই সময়ের মধ্যেও তিনি না তার নেশা ছাড়েন, না সুযোগ পেলেই বয়স্ক রোগীদের হত্যা করা বন্ধ করেন। কিন্তু এর মধ্যে হত্যার সংখ্যা 1993 সালের পর থেকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়, যখন ডক্টর শিপম্যান হাইড শহরেই তার নিজের ক্লিনিক খোলেন এবং শহরে একটি ভালো নাম তৈরি করেন।
পরবর্তী কয়েক বছর ধরে এই কার্যকলাপ চলতে থাকে এবং কেউই ডক্টরের এই আচরণ নিয়ে সন্দেহ প্রকাশ করেনি। ডক্টর লিন্ডা রেনল্ড, যিনি শিপম্যানের ক্লিনিকের বিপরীতে অবস্থিত ব্রক সার্জারিতে কাজ করতেন, শিপম্যানের রোগীদের মধ্যে উচ্চ মৃত্যুর হার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তার বক্তব্য ছিল, শিপম্যান, যিনি কেবল একটি ছোট্ট ক্লিনিক চালান, গত 3 মাসে তার 16 জন রোগীর মৃত্যু হয়েছে, অথচ একই সময়ে ব্রুক সার্জারি, যেখানে শিপম্যানের ক্লিনিকের তুলনায় 3 গুণ বেশি রোগী ছিলেন, সেখানে মাত্র 14 জন রোগী মৃত্যু হয়েছে। সন্দেহ আরো বেড়ে যায় যখন জানা যায় যে ডক্টর শিপম্যানের 16 জন রোগীর মৃত্যুর পর তাদের দাফন করা হয়নি, বরং পুড়িয়ে ফেলা হয়েছিল। বেশিরভাগ খ্রিস্টান মানুষ মৃত্যুর পর তাদের প্রিয়জনদের দাফন করে থাকেন। খুব কম সংখ্যক মানুষ দাহ করার সিদ্ধান্ত নেন। ডক্টর লিন্ডা তার সন্দেহ প্রকাশ করে একটি রিপোর্ট আকারে ম্যানচেস্টারের করোনারের কাছে উপস্থাপন করেন, যেখানে এই সমস্ত তথ্য বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছিল। এই রিপোর্টে আরো উল্লেখ ছিল যে ডক্টর শিপম্যানের এই 16 জন রোগীর মধ্যে বেশিরভাগই বৃদ্ধা নারী ছিলেন, যারা তাদের নিজ বাড়িতেই মৃত অবস্থায় পাওয়া গিয়েছিলেন। এবং প্রতিবার এটি কাকতালীয় হতে পারে না যে এই রোগীদের অধিকাংশের মৃত্যুর সময় ডক্টর শিপম্যান সেখানেই উপস্থিত ছিলেন। তাছাড়া ডক্টর শিপম্যানের রোগীদের মৃত্যুর একটি অদ্ভুত পদ্ধতিতে ঘটত। তারা চেয়ার থেকে বসা অবস্থায় ভালো পোশাক পরিহিত অবস্থায় মৃত পাওয়া যেতেন, এবং প্রায় প্রতিবারই হয় ডক্টর শিপম্যান তখন তাদের বাড়িতে উপস্থিত থাকতেন, অথবা তিনি প্রথমবার বাড়িতে গিয়ে রোগীকে মৃত অবস্থায় পেতেন। এটি কোনোভাবেই স্বাভাবিক বলে মনে হয় না। এই রিপোর্টের ভিত্তিতে একটি তদন্ত শুরু হয়েছিল, কিন্তু পুলিশ ডক্টর শিপম্যানের বিরুদ্ধে কোনো শক্ত প্রমাণ খুঁজে পায়নি এবং 1 মাস পর এই তদন্ত বন্ধ করে দেওয়া হয়। যখন ডক্টর হ্যারল্ড শিপম্যানের রোগীরা মারা যেতেন, তখন তিনি নিজেই ফর্ম বি সাইন করতেন। ফর্ম বি হলো সেই ফর্ম যা রোগীর চিকিৎসা করা ডাক্তারকে সাইন করতে হয় এবং রোগীর মৃত্যুর কারণ উল্লেখ করতে হয়। কিন্তু সমস্যা ছিল ফর্ম সি, যা আরেকজন ডাক্তারের সাইন করা বাধ্যতামূলক। সেটিও বেশিরভাগ ক্ষেত্রেই শিপম্যানের বন্ধু ডাক্তারদের বা এমন ব্যক্তিদের সাইন করানো হতো যারা তার উপর সন্দেহ করতেন না। এভাবে ডক্টর শিপম্যান তার রোগীদের মৃত্যুর শংসাপত্রে ভুয়া তথ্য লিখে তিনি সহজেই তাদের দাহ করার জন্য পাঠিয়ে দিতেন এবং কেউ কিছুই সন্দেহ করত না। এই প্রক্রিয়ার কারণে অনেক মৃত্যুকে তদন্ত করা হয়নি এবং এটি ছিল সেই কারণ যার ফলে শিপম্যান তার হত্যাকাণ্ডগুলো সহজেই লুকিয়ে রাখতে সক্ষম হয়েছিল। তদন্ত বন্ধ হওয়ার পর শিপম্যান আরো 3 জনকে মৃত্যুর ঘুম পাড়িয়ে দেয়, কিন্তু ধরা পড়ার সময় আর অনেক দূর ছিল না। শিপম্যানের শেষ শিকার ছিল হাইড শহরের প্রাক্তন মেয়র 81 বছর বয়সী ক্যাথলিন, যিনি 24 জুন 1998 তারিখে তার বাড়িতেই মারা যান। এবং এখানেও ডক্টর শিপম্যানই ছিল সেই শেষ ব্যক্তি যিনি ক্যাথলিনকে জীবিত অবস্থায় শেষবারের মতো দেখেছিলেন। পরে তিনি মৃত্যুর শংসাপত্রে সাইন করে তিনি মৃত্যুর কারণ হিসেবে বয়সজনিত সমস্যা উল্লেখ করেছিলেন। ক্যাথলিনের মেয়ে অ্যাঞ্জেলা উইড্রফ, যিনি নিজেই একজন আইনজীবী ছিলেন, তার মায়ের অস্বাভাবিক মৃত্যুর পর সন্দেহ সৃষ্টি হয় যখন তিনি একটি ফাইল পান যাতে তার মায়ের বাড়ি ডক্টর শিপম্যানের নামে লিখে দেওয়া হয়েছিল। ডক্টর শিপম্যান ওই পরিবারের খুব ঘনিষ্ঠ ছিলেন এবং ফাইলে তাকে বাড়ি দেওয়ার বিষয়টি সন্দেহের কারণ হয়ে দাঁড়ায়। তবে অ্যাঞ্জেলা সবচেয়ে বেশি সন্দেহ করেছিল যে তার মায়ের 2টি বাড়ি ছিল, কিন্তু ফাইলে শুধু একটি বাড়ির উল্লেখ রয়েছে। এর মাধ্যমে স্পষ্ট হয়ে যায় যে এই ফাইলটি এমন একজন ব্যক্তির দ্বারা লেখা হয়েছে যিনি অন্য বাড়ির ব্যাপারে কিছুই জানতেন না, এবং সেটি ছিল ডক্টর শিপম্যানই। অ্যাঞ্জেলা উইড্রফ পুলিশে গিয়েছিলেন, যারা আবার তদন্ত শুরু করেছিল। ক্যাথলিন গ্র্যান্ডির দেহটি কবর থেকে খুঁড়ে বের করা হয় এবং অটোপসির জন্য পাঠানো হয়। জানা যায় তার দেহে ডায়ামোফিন অর্থাৎ হিরোইনের অনেক বেশি ট্রেস ছিল। পুলিশ যখন ডক্টর শিপম্যানকে প্রশ্ন করলো, তার বক্তব্য ছিল যে গ্র্যান্ডি হিরোইন সেবন করতেন এবং এটি তিনি তার চিকিৎসা শুরুর আগে তার কম্পিউটারে লিখে রেখেছিলেন। ডক্টর শিপম্যান সম্প্রতি কম্পিউটারাইজড মেডিকেল জার্নালে এন্ট্রি করা শুরু করেছিলেন, কিন্তু এটি জানা যায়নি যে সেই এন্ট্রিতে তিনি মৃত্যুর আগে তার তারিখ তো দিয়ে রেখেছিলেন, তবে কম্পিউটারে সেই ফাইলের লাস্ট এডিট ডেট স্বয়ংক্রিয়ভাবে সেভ হয়ে যায়।
পুলিশ যখন সেই কম্পিউটারের এন্ট্রিগুলোর তদন্ত করলো তখন জানা গেল যে শিপম্যানকে গ্রেফতার করার জন্য এটি যথেষ্ট ছিল না, বরং পুলিশ এমন একটি টাইপরাইটারও পায় যেটি ব্যবহার করে মিথ্যা ফাইলটি লেখা হয়েছিল। এর কারণ ছিল শিপম্যানের টাইপরাইটারে কিছু অক্ষর ক্ষতিগ্রস্ত ছিল এবং ঠিক সেই একই অক্ষরগুলি গ্র্যান্ডির ফাইলে অনুপস্থিত ছিল। 7 সেপ্টেম্বর 1998 তারিখে পুলিশ হাইডের বিখ্যাত ডক্টর হ্যারল্ড শিপম্যানকে গ্রেফতার করে। যখন এটি প্রকাশিত হলো তখন তারা সকলেই সামনে এসে পড়েছিল যাদের প্রিয়জনদের শিপম্যান আগে হত্যা করেছিল। তাদের সন্দেহ ছিল, কিন্তু শহরের পরিচিত ডাক্তারদের সামনে তারা অভিযোগ তুলতে সাহস পায়নি। পুলিশ 15 জন অন্যান্য রোগীকেও তদন্ত করেছিল যারা কিছু সময় আগে শিপম্যানের হাতে মারা গিয়েছিলেন। ওই সমস্ত কেসে একটি বিশেষ প্যাটার্ন দেখা গেছে যেখানে রোগীকে ডায়ামোফিনের প্রাণঘাতী ডোজ দেওয়া হতো। তার মৃত্যুর শংসাপত্রে তিনি নিজেই সাইন করতেন এবং মৃত্যুর কারণ হিসেবে বয়সজনিত সমস্যা উল্লেখ করতেন। ক্রিমেশন করার পরামর্শ শিপম্যান নিজেই দিতেন যাতে পুড়ে যাওয়ার পর সমস্ত প্রমাণ মুছে যায়। শিপম্যানের তদন্ত চলাকালীন সেই সকল রোগীদের কেসগুলো পুনরায় দেখা হয়েছিল যারা শিপম্যানের যত্নে মারা গিয়েছিল। তদন্ত দল সেই সমস্ত ডকুমেন্ট, মৃত্যুর শংসাপত্র এবং মেডিকেল রেকর্ডগুলো তদন্ত করেছিল যা শিপম্যান পরিচালনা করেছিল। এর পাশাপাশি সেই পরিবারের সদস্যদের সঙ্গেও সাক্ষাৎকার নেওয়া হয়েছিল যাদের আত্মীয়রা শিপম্যানের তত্ত্বাবধানে ছিলেন এবং কিছু দেহ পুনরায় বের করে তাদের ফরেনসিক পোস্ট মর্টেমও করা হয়েছিল। এবং এই সময় জানা গেল যে শিপম্যান 1975 সাল থেকে গ্রেফতার হওয়া পর্যন্ত মোট 218 জন রোগীকে হত্যা করেছে। এটি নিশ্চিত সংখ্যা, তবে কিছু কেসে প্রমাণের অভাবের কারণে তাদের নিশ্চিত করা হয়নি। একটি ধারণা রয়েছে যে এই সংখ্যা 260 পর্যন্ত পৌঁছাতে পারে। আদালত 15টি হত্যার অভিযোগে শিপম্যানকে দোষী সাব্যস্ত করেছিল, কিন্তু সেল থেকে বিছানা বাঁধা দিয়ে তিনি আত্মহত্যা করেন। তার মৃত্যুর পর তার জেলের এক সহকর্মী অবাক করা একটি তথ্য প্রকাশ করেন যে শিপম্যান আসলে 260 নয় বরং 508 জনকে হত্যা করেছে এবং এটি শিপম্যান নিজেই তাকে বলেছিল। তবে শিপম্যানের এত অনেক হত্যার আসল কারণ আজও স্পষ্ট হয়নি। কিছু মানুষ এটি মানসিক সমস্যা মনে করেন, কিছু মনে করেন এটি টাকা উপার্জনের একটি উপায় ছিল, আবার কিছু লোক শিপম্যানের মায়ের মৃত্যুর প্রভাবকেও এর সাথে যুক্ত করেছেন। তার মা, যিনি ক্যান্সারের রোগী ছিলেন, তাকে পেইন কিলার হিসেবে মরফিন দেওয়া হতো। বিশেষজ্ঞদের ধারণা সম্ভবত শিপম্যান তার রোগীদেরও এভাবে মরফিন দিয়ে তাদের মৃত্যুর দৃশ্য দেখতে চাইতেন। আশা করি এই ভিডিওটিও আপনারা ভালোবাসা দিয়ে লাইক এবং শেয়ার করবেন। আপনারা যারা ভালোবাসা পূর্ণ মন্তব্য করেছেন তাদের প্রতি আমি গভীর কৃতজ্ঞ। দেখা হবে পরবর্তী অসাধারণ ভিডিওতে।